হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো হাসির গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। নেপালচন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সেই গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগাপটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষ বলাইবাবু ওত পেতে আছেন, একটু সুবিধে পেলেই তাকে ফেল করে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলা পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বললে, কী রে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। সুধা বললে, বাংলা পরীক্ষায় এত ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলা একটা নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ বলাইবাবুর এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। বললে, কি আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটা চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বললে, যা, তা কখনো হয়? সুধা বললে, হ্যাঁ রে, তার চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। চড়ু বাবাজি তাকে একটা চড় মারলেন, ব্যাস অমনি পিলে ভালো হয়ে গেল। বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানস করে যায় তার সিদ্ধ হবেই। স্বামীজি চরের এমনি মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই পারবি, বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল নেপাল, চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে। পড়তে হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাশ করে যাবি। আমিও চড় খাবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারলে না, বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার ওপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখন ভক্তেরাও কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজি চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়িগোপ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হলো। তিনি আবার কথা কন না, সব সময় মৌন হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোড় করে সে বললে, চড়ু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা, প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে।
বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটা 82 শিক্ষা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপালে একেই দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে গেল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন ঘুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চড় খেলে না। বাবাজি চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কি হবে চড় খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়ে গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। কিন্তু ভালো মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিলে বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা ঘুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দের কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কেউ বললে, কিরে চড় খেলি, তবু পাস করতে পারলি না? কেউ বললে, আর একটা চড় খেয়ে আয়, তাহলে তার মাথার বুদ্ধি গজাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খ্যাপাতে শুরু করলে। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুষড়ে পড়ল। চড়ু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে তার সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হলো। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোশামত করে তার সঙ্গে ভাব করল। নেপাল বলল, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল? যা হবা তা তো হয়েই গেছে, তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চড়ু বাবাজিকে জব্দ করবার জন্য মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলে, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুজিয়ে ভাবতে শুরু করলে। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব। হুঁ হুঁ মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বললে, মহাবীর কি? নেপাল বললে, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে, গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলা চপেটানন্দ স্বামী তার বাঘের চামড়ার ওপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চড়ু বাবাজির চড় খাওয়ানোর জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজ 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবত করলে। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার মূর্তি দেখিয়ে বললে, ওর কী হয়েছে? নেপাল বিনীত স্বরে বললে, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে একে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবে,
ওর কী রোগ হয়েছে? নেপাল বললে, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন যদি ওর মুখে কথা ফুটিয়ে দিতে পারেন তো ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললে, এ আর বেশি কথা কি? প্রভু চড় মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। কিন্তু ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্ত বললে, তাতে ক্ষতি নেই, বাবার চড় খেলেই সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যেই মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটাকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চড়। অমনি হুলুস তুলুস কাণ্ড। চড় খেয়ে র্যাপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে টেনে দৌড় মারলে। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর, সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে বাবাজির আর মৌনব্রত রইল না। তিনি খেলে রে গেলুম রে বাবা রে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান, তার ওপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাঁড়ি গোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না। প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে, তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু না, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকও ক্রমে বুঝতে পারলে। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।